বাবা আমার জন্য একটু ডিনার বানিয়ে রেখো। আমি অফিস থেকে ফিরেই ডিনারটা করব, কিন্তু এটাই তার লাস্ট কল ছিল। এটা তার বাবা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। উল্টো দিকে আর এক নারী, সে তার বাবাকে রাত্রেবেলা 3টের সময় ফোন করে বলছে যে বাবা আমি আধ ঘন্টার মধ্যে বাড়ি চলে আসব। কিন্তু সেই বাবাও বুঝতে পারেনি যে তার মেয়ের সাথে এটাই তার লাস্ট কনভারসেশন হতে চলেছিল। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে বলতে পারে যে অত রাত্রেবেলা তুমি যদি গাড়ি ড্রাইভ করবে তো তোমার সাথে ওই রকমই হবে? 15 বছর পার হয়ে গেল, তারপরেও জাস্টিস পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নেই। যে খুন করলো সে পুলিশের সামনে সব সময় ঘুরে বেড়ালো, কিন্তু তারপরেও পুলিশ তাকে সন্দেহ করতে পারলো না। যেখানে খুন হলো সেই জায়গাতে খানিকক্ষণ পর খুনি এসে বিন্দাস একবার ঘুরে গেল সবার মাঝে, কিন্তু কেউ বুঝতে পারলো না যে খুনি আমাদের মধ্যেই আছে। বারবার দিল্লিতে ক্রাইম হচ্ছিল, কিন্তু পুলিশ একবারও প্রত্যেকটা কেসকে এক এক করে জোড়া লাগানোর চেষ্টা করেনি। দিল্লিতে 2008-এ কি একটা সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছিল? ফাঁসি হয়নি, এটাই ভালো হয়েছে। আমরা যেমন সারা জীবন ধরে কষ্ট পাচ্ছি, ঠিক সেই রকমই ওরাও যেন জেলে ওইভাবেই পচে পচে মরে। এইটা ছিল ভিকটিমের মায়ের শেষ বক্তব্য। আজকে যে ঘটনা আছে সেটা দিল্লির 2008-এর। এবার 2008-এর দিল্লি এমন একটা দিল্লি ছিল যে দিল্লিতে সন্ধ্যে 6টার পর কোনো নারী একা বেরোতে রীতিমতন ভয় পেত। দিল্লিকে সারা বিশ্বের ক্রাইম ক্যাপিটাল বলা হতো। দিল্লিতে সেই সময় খুন, জখম, চুরি, ছিনতাই, ডাকাতি খুবই একটা নর্মাল ম্যাটার ছিল। তার সাথে সাথে 2010 সালে দিল্লিতে হতে চলেছিল কমনওয়েলথ গেম। এই কারণে বাইরে থেকে প্রচুর লেবার এসেছিল, যারা বড় বড় স্টেডিয়াম তৈরি করছিল, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছিল, মেট্রো তৈরি হচ্ছিল এবং নানান রকম ইনফ্রাস্ট্রাকচারের যে ডেভেলপমেন্ট হচ্ছিল তার জন্য লেবাররা সমস্ত বাইরের রাজ্য থেকে এসেছিল। প্রচুর বস্তি তৈরি হয়েছিল এবং সেইখানেও প্রচুর ক্রাইমের জন্ম নিয়েছিল। 2008-এর সেপ্টেম্বরের একদম প্রথম দিকে এক ক্যাব ড্রাইভার নেলসন ম্যান্ডেলা রোড থেকে যাচ্ছে রাত্রেবেলা বাড়ির দিকে। রাস্তা একদম শুনশান। হঠাৎই তাকে একটা গাড়ি ওভারটেক করে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ক্যাব ড্রাইভার কারটা স্টপ করতে বাধ্য হয়। দ্যাট দ্য মোমেন্ট সেই গাড়ি থেকে 4 জন বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে সেই ক্যাব ড্রাইভারকে নানান রকমভাবে হুমকি দেয়, তার কাছ থেকে তার গাড়িটা চায়। সেই ক্যাব ড্রাইভার কোনোভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সেই ক্যাব থেকে বেরিয়ে সোজা দৌড় লাগায়। এইদিকে যারা ছিনতাইকারী ছিল তারা ওই ক্যাবটা এবং তার ক্যাবে থাকা টাকা পয়সা এই সমস্ত জিনিস নিয়ে চম্পট দেয়। পুলিশের কাছে যখন সেই ক্যাব ড্রাইভার যায়, পুলিশ ভাবে যে এটা একটা নর্মাল চুরি ছিনতাইয়ের ব্যাপার। সেই সময় দিল্লিতে চুরি ছিনতাই হলে পুলিশ খুব একটা আর ইনভেস্টিগেটই করতো না, দরকারই পড়ে না, বিকজ এটা তো খুবই নর্মাল হয়ে গেছে। পুলিশ হায়েস্ট টু হায়েস্ট কোনো একটা খুন হলে তবে গিয়ে তারা তদন্ত করতো। যাই হোক, পুলিশের বেশি দেরি করতে হয়নি। সেপ্টেম্বরের 30 তারিখ 2008 সেই দিন সৌমিয়া তার অফিসে লেট নাইট কাজ করছিল। কেন কি সেপ্টেম্বরের 8 তারিখ মহারাষ্ট্রের নাসিকের কাছে মালেগাঁও বলে একটা জায়গা আছে, সেখানে একটা বড়সড় ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্টে নিয়ার অ্যাবাউট 45 জন মারা যায়। তো এই ব্যাপারে যেমন পুলিশ তদন্ত করছে, NIA তদন্ত করছে, সেরকম সমস্ত নিউজ মিডিয়াও তো অনেক তদন্ত করে। তো এই ক্ষেত্রে সৌমিয়া ওই কেসটা নিয়ে ভালো মতন তদন্ত করছিল। তো তদন্ত করে রিপোর্টিং সমস্ত কিছু করে রাত্রিবেলা যখন সে বাড়ি ফিরবে তখন 3টে বাজে। সমস্ত কিছু শেষ করে সে অফিস থেকে ঠিক বেরোনোর আগে যখন গেট থেকে বেরোচ্ছে, সে তার যে ID কার্ড আছে সেটা অফিসে পাঞ্চ করে, সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে, দেন সেখান থেকে নিচে যায়। তাকে জাস্ট বেরোনোর আগে একজন তাকে ডাকে। ওটা একটা কফি শপ ছিল এবং কফি শপে যে দাঁড়িয়েছিল তার নাম হচ্ছে নরেশ। রাত্রেবেলা ঠিক যখন 12টা বেজেছিল তখন সৌমিয়া কাজ করছিল, তার কফির দরকার ছিল। সে নিচে এসে একটা কফি নেয়। কফির দামটা ছিল 20 টাকা, কিন্তু সেই সময় তার কাছে চেঞ্জ ছিল না, এই কারণে সে টাকাটা না দিয়ে উপরে চলে যায়। পরে যখন সে বাড়ি ফিরছিল তখন নরেশ ডেকে তাকে ওটা মনে করিয়ে দেয়। সে তাকে 20 টাকা দেয়। তারপর সে পার্কিংয়ে যায়, পার্কিং থেকে তার গাড়িটা নেয়, নিয়ে সোজা অফিস চত্বর থেকে সে বেরিয়ে যায়। এবং সেই সময় সে তার বাবাকে ফোন করে বলে যে আমি আধ ঘন্টা কি 40 মিনিটের মধ্যে বাড়ি চলে আসবো। কিন্তু সৌমিয়া নিজেও জানতো না যে এটাই সে শেষবার তার বাবার সাথে কথা বলছে। ওই রাস্তাতে একটা ডেলিভারি বয় তার ডেলিভারির সমস্ত কাজ শেষ করে তখন 3:45 বাজে সে বাড়ির থেকে যাচ্ছে।
হঠাৎই সে দেখে যে সামনে একটা গাড়ি একটা ইলেকট্রিক পোলে গিয়ে সজোরে ধাক্কা মেরেছে। এই অবস্থায় সেই ডেলিভারি বয় সেখানে গিয়ে দেখে যে গাড়ির মধ্যে একটা নারী উল্টো হয়ে পড়ে আছে। সেই সময় উল্টো দিক থেকে আসছে একটা সিকিউরিটি গার্ড। সে আবার তার চাকরিতে জয়েন করতে যাচ্ছে, তার মর্নিং শিফট আছে। তাকে সে যখন ডাকে, সে সঙ্গে সঙ্গে তার যে অ্যাপার্টমেন্ট আছে যেখানে সে কাজ করে সেইখানকার ম্যানেজমেন্টকে বললে সেই ম্যানেজমেন্ট পুলিশকে ফোন করে। পুলিশ ওখানে চলে আসে এবং চলে এসে তারা দেখে যে গাড়ির মধ্যে একটা নারীর বডি আছে এবং সেই নারীকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। পুলিশ আবার ভাবতে শুরু করে, আবার একটা লুটপাটের কেস, এবং সেইখানে এই হত্যাটা হয়েছে। গাড়ির মধ্যে সমস্ত জিনিসপত্র কী কী আছে সেগুলো পুলিশ চেক করতে করতে একটা আইডি কার্ড দেখতে পায় এবং সেই আইডি কার্ডে ক্লিয়ারলি লেখা ছিল যে হেডলাইন্স টুডে। আইডি কার্ডে ক্লিয়ারলি নামটা লেখা আছে সৌমিয়া বিশ্বনাথন। পুলিশ তার বাড়ির অ্যাড্রেস ওখান থেকে কালেক্ট করে, সঙ্গে সঙ্গে তার বাড়িতে যায় এবং সৌমিয়া বিশ্বনাথনকে তারা হসপিটালে নিয়ে গেছে। পুলিশের যে টিম সৌমিয়ার বাড়িতে গেছিল তারা সৌমিয়ার ব্যাপারে কিছুই বলেনি তার মা বাবাকে। তারা বলেছে যে সৌমিয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা চলুন তাড়াতাড়ি এইমসে। তাদেরকে এইমসে নিয়ে গেলে তারা জানতে পারে যে তাদের প্রিয় মেয়ে সে আর এই পৃথিবীতেই নেই। তারা ওখানেই ভেঙে পড়ে। ময়না তদন্ত হয় সৌমিয়ার এবং এই ময়না তদন্তের রিপোর্টে ক্লিয়ারলি আসে যে তার সাথে কোনো রকমভাবে লড়াই ছিনাঝাপটি কিচ্ছুই হয়নি, জাস্ট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একটা গুলি করা হয়েছে এবং যে বন্দুক থেকে গুলি করা হয়েছে সেটা একটা দেশীয় কাট্টা। এবং এই জায়গাতে পুলিশের একমাত্র একটাই প্রমাণ সেই দেশীয় কাট্টার যে বুলেট ছিল সেই বুলেটের খোলটা। এ বাদে আর কোনো কিছুই তাদের কাছে সেইভাবে প্রমাণ নেই। কিন্তু পুলিশ আরও একটা জিনিস, ওই গাড়িটা ভালো করে সার্চ করে দেখতে পায় যে ওই গাড়ির মধ্যে যা কিছু ইম্পর্টেন্ট ছিল, টাকা পয়সা, এই কোনো কিছুতেই ছিনতাইবাজরা নেয়নি। সৌমিয়ার গলায় একটা চেইন ছিল, সেটাও তারা নেয়নি। তাহলে সৌমিয়াকে যে মারা হয়েছে এটা কি কোনো ডাকাতি নাকি অন্য কিছু? সৌমিয়ার কি কোনো লাভ অ্যাঙ্গেল আছে? তার লাভার হয়তো তাকে এভাবে মেরে ফেলেছে, অথবা এটাও তো হতে পারে যে এই সৌমিয়া যে মালেগাঁও ব্লাস্টের সাথে ব্যাপারে ইনভেস্টিগেট করছিল সেই কারণে তাকে মারা হয়েছে। তো এই নানান অ্যাঙ্গেল থেকে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ তদন্ত তো করছে, কিন্তু তদন্তে সেইভাবে কোনো রেজাল্ট আসছে না। কিন্তু সেই রেজাল্ট না আসার জন্য সৌমিয়ার মা বাবার তরফ থেকে নানানভাবে প্রেশার আসতে থাকে, সিভিল সোসাইটি থেকে নানানভাবে প্রেশার আসতে থাকে। যেহেতু মিডিয়ার একটা মানুষ মারা গেছে, মিডিয়াও হ্যাবকভাবে সরকারের উপর এবং পুলিশের উপর প্রেশার দিচ্ছিল। সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রী ছিল কংগ্রেসের শীলা দীক্ষিত, এবং শীলা দীক্ষিত সেই সময় বলে যে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের সময় কোনো মেয়ে যদি ওইভাবে একা একা বাড়ি আসে তো তার সাথে এইরকম হওয়াটা তো খুবই ন্যাচারাল। এবং এইটা শুনে সেই সময় দিল্লির জনগণ রীতিমতো শক হয়ে যায়। কোনো নারীকে সিকিউরিটি না দিয়ে সে কেন রাত্রেবেলা অফিস থেকে বাড়ি যাচ্ছে সেই ব্যাপারে কোশ্চেন করছে, তাও আবার কে? দিল্লির চিফ মিনিস্টার। তো যাই হোক, তদন্ত সেইভাবে কন্টিনিউ চলতে থাকে। পুলিশের তদন্তে ক্লিয়ারলি বেরিয়ে আসে যে এই সৌমিয়ার কোনো বয়ফ্রেন্ড ছিল না, তার অফিসে কোনো সেইভাবে শত্রু ছিল না, পার্সোনালও কোনো শত্রু ছিল না, এবং সে যে ব্লাস্ট নিয়ে কাজ করছিল সেই রিলেটেড কেউ যে তাকে মারবে সেই ব্যাপারেও কোনো প্রমাণ পুলিশ পাচ্ছে না। এবার পুলিশ যে রোডে এই সৌমিয়ার খুনটা হয়েছে সেই রোডটার ব্যাপারে আরও জানার চেষ্টা করে এবং তারা জানতে পারে যে ওই রোডের আশেপাশে প্রচুর চুরি ছিনতাই হয়। এই ব্যাপারে পুলিশের কাছে বেশ কয়েকটা খবর এসেছিল। কয়েকদিন আগেই একটা ক্যাব ড্রাইভারের গাড়িও ছিনতাই হয়েছিল। তো সেই ব্যাপারে পুলিশ বুঝতে পারে যে এটাই নিশ্চয়ই কারণ হবে যে তার সাথে লুটপাট হয়েছে। কিন্তু লুটপাট যদি হয়ে থাকে তাহলে তার জিনিসপত্রগুলো কেন নেয়নি? এই জায়গাতে পুলিশ আবার ব্যাক টু দ্য অন্য অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। দিল্লিতে আবার ইলেকশন হয়, সেই ইলেকশনে শীলা দীক্ষিত জিতে যায়, কিন্তু সৌমিয়াকে কে মারলো বা কারা মারলো সেই ব্যাপারে পুলিশ তখনও কিছু জানে না। 7 জানুয়ারি 2009 নতুন বছর চলে এসেছে, কিন্তু দিল্লি আছে সেই দিল্লিতেই। দিল্লির ক্রাইম ক্যাপিটাল যে টাইটেলটা আছে সেটা তখনও চেঞ্জ হয়নি। এইবার আসে দিল্লির বসন্তকুঞ্জ এরিয়া। সেই এরিয়াতে একটা লাশ পড়ে থাকতে দেখা যায়। সকালবেলা যারা মর্নিং ওয়াকে যাচ্ছিল তারা সেই লাশটা দেখতে পায়। পুলিশকে তারা ফোন করে, পুলিশ আসে, এসে সেই বডিটা তারা উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এবং ময়না তদন্তের রিপোর্টে আসে যে একেও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। এর পরিচয় ছিল মোহাম্মদ নাদিম। এবার এই মোহাম্মদ নাদিম তার অ্যাকচুয়াল বাড়ি দিল্লিতে না, সে বাইরে থেকে এসে এখানে ক্যাব চালাচ্ছিল। তার ক্যাবটা একটা ভাড়ার ক্যাব ছিল। রাত্রেবেলা সে এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জার নিয়ে নানান জায়গায় ড্রপ করতো। কিন্তু তার সাথেও নিশ্চয়ই লুটপাট হয়েছে। তার গাড়ি নেই, তার কোনো কিছু নেই, তার শুধু বডিটা আছে। তো সেই ক্ষেত্রে
পুলিশ বুঝতে পারে যে এটাও সেই লুটপাটেরই কেস। কিন্তু এই লুটপাটটা কারা করছে? পুলিশের কাছে ততক্ষণে খবর চলে এসেছে যে ওই নেলসন ম্যান্ডেলা রোড, ওই বসন্তকুঞ্জ, ওই সব এরিয়াতে পুলিশের ড্রেস পরে কেউ চাঁদা তুলছে। তো সেই হিসাবে পুলিশের মধ্যেই তো কেউ নেই। এই খবরটা সংবাদ মাধ্যমে লিক হতেই সংবাদ মাধ্যম পুলিশকে দোষারোপ করতে থাকে এবং তারা বলতে থাকে যে পুলিশ নিশ্চয়ই জানে যে কে বা কারা মারছে, তারা হয়তো পুলিশেই চাকরি করে। তো এই কারণে পুলিশ এই কেসগুলোকে ভালো করে তদন্ত করছে না। এই ঘটনার ঠিক 2 মাস 12 দিন পর 19 মার্চ 2009 জিজ্ঞাসা ঘোষ, সে একটা আইটি কোম্পানিতে চাকরি করে। তার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তার মা বাবাও দিল্লিতে তার সাথেই থাকে। তারা অনেক আগেই পশ্চিমবঙ্গ থেকে এখানে শিফট করে গেছে। তো যেহেতু আইটি কোম্পানিতে সে চাকরি করে, আইটি কোম্পানিতে ডে শিফট হয়, নাইট শিফট হয়। তো নাইট শিফটে সে চাকরি করছিল। তার কোম্পানি থেকে তাকে ক্যাব প্রোভাইড করা হতো। এই ক্যাব তাকে পিক আপ অ্যান্ড ড্রপ করতো। তো সেই ক্ষেত্রে সেই দিন রাত্রেবেলা 3টে কি 3:30 বাজে সে ক্যাব করে তার বাড়ির সামনে আসে। সে তার এক কলিগের সাথে কথা বলে এবং গাড়ির মধ্যেই সে তার বাবাকে ফোন করে বলে যে বাবা, আমি 5 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছাচ্ছি, তুমি একটু ডিনারটা বানিয়ে রেখো। তার বাবা জানতো না যে এইটা তার মেয়ের সাথে লাস্ট কথা হতে চলেছে এবং তার কলিগের সাথে কথা বলতে বলতেই ফোনটা হঠাৎই কেটে যায়। এই হঠাৎ কেটে যাওয়ার পরেও তার কলিগ তাকে ইন রিটার্নে আর কল ব্যাক করেনি। তো এই ক্ষেত্রে জিজ্ঞাসার মা বাবা যখন জিজ্ঞাসা বাড়ি পৌঁছায় না, তখন ভাবে হয়তো জিজ্ঞাসার আরও এক্সট্রা কাজ চলে এসছে, ও সকালবেলা চলে আসবে। কিন্তু সকালবেলা যখন জিজ্ঞাসা আসে না, তখন এক এক করে তারা নানান আত্মীয়, তার ফ্রেন্ড, এই সবদের জিজ্ঞাসাবাদ শুরু করতে থাকে। তো সেই ক্ষেত্রে তারা সবাই বলে যে জিজ্ঞাসা তাদের কাছে আসেনি, জিজ্ঞাসা অফিস থেকে বেরিয়ে গেছে। দুপুর হয়ে যায়। দুপুর হয়ে গেলে অফিসের সেই ক্যাব আবার তার বাড়ির সামনে এসে জিজ্ঞাসাকে পিক করার জন্য হর্ন বাজাতে থাকে। জিজ্ঞাসার মা বাবা বেরিয়ে এসে বলে যে কী ব্যাপার, তুমি হর্ন বাজাচ্ছ কেন? জিজ্ঞাসা তো বাড়ি আসেনি। তখন ক্যাব ড্রাইভার বলে যে কালকে আমি তো বাড়ির সামনেই জিজ্ঞাসাকে নামিয়ে দিয়ে গেছি। তার মানে জিজ্ঞাসার মা বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা থানাতে চলে। থানাতে গেলে থানা একটা অদ্ভুত আচরণ করে। তারা বলে যে আপনার মেয়ে হয়তো কারোর সাথে প্রেম করে পালিয়ে চলে গেছে, তারা মানবেন না, সেই কারণে জিজ্ঞাসা হয়তো ভয় পেয়ে চলে গেছে, কয়েকদিন পর ফিরে আসবে। এবার জিজ্ঞাসার মা বাবা অদ্ভুতভাবে একটা অদ্ভুত জায়গায় পড়ে যায়। তারা জানে যে জিজ্ঞাসার কোনো প্রেম নেই, আর প্রেম করলেও কোনো প্রবলেম নেই, তারা মেনে নেবে। তো এই ক্ষেত্রে জিজ্ঞাসার মা বাবা আর কিছু না পেরে তারা সোজা চলে যায় লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জির কাছে। এবং সোমনাথ চ্যাটার্জি যখন পুলিশকে ফোন করে, ইনভেস্টিগেশন শুরু করে। কিন্তু পুলিশের ইনভেস্টিগেশনে কোনো রেজাল্ট এখানে এক ফোঁটাও বেরিয়ে আসে না। কিন্তু সেই সময় হঠাৎই জিজ্ঞাসার মায়ের একটা জিনিস মনে পড়ে যে জিজ্ঞাসার যে অনলাইন ট্রানজ্যাকশানগুলো হতো, ডেবিট কার্ডে, ক্রেডিট কার্ডে, সে যে জিনিসপত্রগুলো কেনাপাতি করতো, সেই সমস্ত কিছুর পাসওয়ার্ড তার কাছে ছিল। তো সেই পাসওয়ার্ডটা সে দিয়ে দেখে যে তার অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা উইথড্র করা হয়েছিল সেই রাত্রেবেলা। এবং এই জিনিসটা নিয়ে সে সোজা ব্যাংকে দৌড়ায়। ব্যাংকের ম্যানেজারকে বললে ব্যাংকের ম্যানেজারও প্রথমে দেখাতে চাইছিল না, কিন্তু পুরো কেসটার একটা সিরিয়াসনেস বুঝে ব্যাংকের ম্যানেজার রাজি হয়ে যায় এবং সেইটা পুলিশকে বলা হয়। পুলিশ এবং জিজ্ঞাসার মা দুজন মিলেই দেখে যে এই জিজ্ঞাসার যে ডেবিট কার্ড আছে সেটা পাঞ্চ করে একাধিক জায়গা থেকে শপিং করা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় যখন পুলিশ পৌঁছায় তখন তারা গিয়ে দেখতে পায় যেখানে যেখানে ডেবিট কার্ড ইউজ করা হয়েছে সেখানে একটা সময় সাইন করতে হতো ইন পার্সন, এখন যেটা করতে হয় না। তো সেইখানে জিজ্ঞাসার সাইন নেই, সেখানে অন্য কারো সাইন আছে। তারপর সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় যে একটা এটিএম থেকে কিছু লোক জিজ্ঞাসার যে এটিএম আছে সেটা থেকে টাকা তুলছে। এবার সেই এটিএমের সামনে যখন পুলিশ যায়, সেখানে কিছু প্রত্যক্ষদর্শী ছিল। তারা বলে যে হ্যাঁ, 3-4টে ছেলে এসেছিল, তাদের সাথে একটা মেয়ে ছিল। মেয়েটা এটিএমের ভিতরে যায়নি, কিন্তু তার কাছ থেকে এটিএম কার্ডটা নিয়ে তারা এটিএমের ভিতরে যায়। তারপর তাকে আবার গাড়িতে তুলে তারা অন্য কোথাও চলে যায়। তো এই ক্ষেত্রে পুলিশ যখন সার্চ অপারেশনটা ভালো মতন শুরু করেছে, তখন হঠাৎই খবর আসে যে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটা ক্যানালের পাশ থেকে একটা বডি উদ্ধার হয়েছে। জিজ্ঞাসার মা বাবাকে ডাকা হয়। জিজ্ঞাসার মা বাবা আইডেন্টিফাই করে নেয় যে হ্যাঁ, এটা তাদেরই মেয়ে। এবং এর কয়েকদিন পর জিজ্ঞাসার যে ফোনটা ছিল সেটা অন হয়, এবং সেটা অন হয় ফরিদাবাদে। এবং এই ফরিদাবাদে যাওয়ার পর সেই ফোনটা ইউজ করছে একটা মজদুর। তাকে পুলিশ জিজ্ঞাসা করে যে তুমি এই ফোনটা কোথা থেকে পেয়েছো? তখন বলে আমি কনস্ট্রাকশন সাইটে পেয়েছি। পুলিশ বুঝতে পারে যে ক্রিমিনাল ভালো খেলা খেলছে। মেরেছে এক জায়গায়, তার বডিটা ফেলেছে আরেক জায়গায়,
তার ফোনটা ফেলেছে আরেক জায়গায়। তো এইভাবে পুলিশকে তারা ঘোরাচ্ছে। পুলিশ আবার যত ডেটা তাদের কাছে ছিল সেগুলো রিইনভেস্টিগেট করে, এবং এই রিইনভেস্টিগেট করতে তারা গিয়ে দেখতে পায় যে এটিএমে সিসিটিভি ফুটেজ ছিল, সেইখানে এক ব্যক্তির কাছে একটা ওয়াকি টকি আছে। ওয়াকি টকি তো সাধারণ মানুষদের কাছে থাকার কথা না, যারা চুরি ছিনতাই করে তাদের কাছেও তো থাকার কথা না, সাধারণত পুলিশের কাছে থাকে। তাহলে পুলিশের কোনো ব্যক্তি কি এর সাথে যুক্ত আছে, সেটা পুলিশ কোথাও না কোথাও আরও কনফার্ম হচ্ছে। ওর তারা দেখতে পায় যে যে ব্যক্তি টাকাটা উইথড্র করছে তার হাতে একটা ট্যাটু আছে। এবার ওই ট্যাটুটার একটা স্ক্রিনশট সিসিটিভি থেকে নিয়ে তারা সমস্ত পুলিশ স্টেশন সমস্ত খবরির কাছে পাঠিয়ে দেয়, এবং এক খবরি বলে যে স্যার আমাদেরই এক খবরি আছে যার হাতে মোস্ট প্রবাবলি আমি এরকম একটা ট্যাটু দেখেছি। তখন পুলিশ বলে যে ওকে হাতে নাতে ধরতে হবে, ওকে যদি থানাতে ডাকি তাহলে ও বুঝতে পারবে নিশ্চয়ই ডাল মে কুচ কালা হে, আর ও পালিয়ে যেতে পারে, এবং আমরা কিভাবে তদন্ত করি সেই জিনিসটা খুব ভালো করে ও জানে। তো সেই ক্ষেত্রে পুলিশ ফাঁদ পাতে ওই নেলসন ম্যান্ডেলা রোডে, ঠিক নেলসন ম্যান্ডেলা রোডে একটা গাড়ি তারা আসতে থাকে। সেই গাড়িটা পুলিশ স্টপ করে, এবং সেই গাড়ির মধ্যে পুলিশের সেই খবরি বসেছিল। সেই খবরির নাম হচ্ছে রবি। এই রবি সেই ব্যক্তি যে সোমিয়ার কেসে হেল্প করছিল পুলিশকে, এবং পুলিশের কাছে এসে সে বারবার জিজ্ঞাসা করতো যে সোমিয়া কেসে কোন কি আপডেট আছে, নানান কেসের ব্যাপারে সে জিজ্ঞাসা করতো এবং ইনফরমেশন দিত। তার মানে সমস্ত কিছুই এই রবি করেছে। রবির সাথে আরও 3 জন ছিল, তার মধ্যে একজনকে পুলিশ চেনে, তার এগেনস্টে অনেকগুলো ক্রাইম অলরেডি রেজিস্টার ছিল, তার নাম হচ্ছে বলজিৎ, এবং বলজিতের আরও 2টো ফ্রেন্ড ছিল। তো এই 4 জনকে যখন পুলিশ অ্যারেস্ট করে থানাতে নিয়ে যায়, এবং সেই গাড়িটা যেটা তারা চালাচ্ছিল সেটা ভালো করে চেক করলে দেখতে পায় যে এই গাড়ির সিটে অনেকটা রক্ত লাগা আছে, গাড়ির মধ্যে ওয়াকি টকি আছে, গলায় যে সোনার চেইন ছিল সেটা ছিল জিজ্ঞাসা ঘোষের। আরও একাধিক প্রুফ তারা ওখান থেকে পাওয়ার পর মোটামুটি কনফার্ম হয়ে যায় যে এই যে জিজ্ঞাসা আছে, মোহাম্মদ নাদিম আছে, এদের মার্ডার শিওর শট এরাই করেছে, কিন্তু সৌমিয়ার খুন কি এরা করেছে? এবার এই খবরটা যখন নিউজ মিডিয়াতে চলে আসে তখন নিউজ মিডিয়া থেকে এটা বলা হয় যে দিল্লিতে সিরিয়াল কিলার ধরা পড়েছে। পুলিশ যদিও পরে রেকটিফাই করে বলে যে এরা কোনো রকমভাবে কোনো সিরিয়াল কিলার নয়, এরা জাস্ট চুরি ছিনতাইয়ের জন্যই এই কর্মকাণ্ডগুলো করেছে। তাদের কাছ থেকে যে দেশি বন্দুকটা পাওয়া যায় তার ব্যালিস্টিক যখন রিপোর্ট আসে তখন ক্লিয়ারলি বোঝা যায় যে সৌমিয়াকে গুলি করা, নাদিমকে গুলি করা এবং জিজ্ঞাসাকে গুলি করা এইটা এই বন্দুক থেকেই করা হয়েছে। এরপরেও এরা কিন্তু সবাই মানছিল না। পুলিশ একটু স্পেশাল টেকনিক দিলে এরা সবাই মানতে শুরু করে, এবং এদেরকে বলা হয় যে পুরো ঘটনাটা প্রথম থেকে এক এক করে সাজিয়ে বলো। সৌমিয়ার ব্যাপারে তারা বলে যে সেদিন আমরা আমাদের টার্গেট খুঁজছিলাম, কিন্তু হঠাৎই দেখি পিছন থেকে একটা গাড়ি আমাদেরকে ওভারটেক করে বেরিয়ে গেছে, এবং সেটা একটা লেডি। তখন আমাদের মনে প্রচণ্ড রাগ হয় যে একটা মেয়ে কী করে আমাদের ওভারটেক করতে পারে। আমরা সোজা যাই, তার পাশে গিয়ে জানলার সাইড থেকে হাত বাড়িয়ে তাকে সোজা পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করি। তার গাড়িটা সোজা একটা ল্যাম্প পোস্টে গিয়ে লাগে। আমরা গিয়ে ভাবি লুটপাট করব, কিন্তু গিয়ে তার যে আইডেন্টিটি কার্ড ছিল সেটা দেখি এবং দেখে বুঝতে পারি এ মিডিয়াতে কাজ করে। তো সেই জন্য আমরা কিছু লুটপাট না করেই চুপচাপ ওখান থেকে বেরিয়ে চলে যাই। এরপরে জিজ্ঞাসাকে কী করে মারলো? রবি বলে যে জিজ্ঞাসা বাড়ি পৌঁছে গেছিল, সে কারোর সাথে কথা বলছিল। দ্যাট দ্য মোমেন্ট আমরা গাড়িটা থামিয়ে তাকে কাছে ডাকি এবং ডেকে জিজ্ঞাসা করি একটা অ্যাড্রেস, এবং যেই না সে কাছে আসে তাকে আমরা জোর করে মুখ চেপে ওই গাড়ির মধ্যে ঢুকিয়ে নিই, এবং সেই চিৎকারটাই জিজ্ঞাসার কলিগ কিন্তু শুনেছিল। জিজ্ঞাসার কলিগ সেই সময় এই জিনিসটাকে খুব একটা পাত্তা দেয়নি, যদি পাত্তা দিত হয়তো জিজ্ঞাসার প্রাণটা বেঁচে যেত। আর নাদিমকে আমরা পুলিশ সেজে দাঁড় করিয়েছিলাম, তাকে বলেছিলাম তুমি রেড লাইট ভেঙেছো। নাদিম আমাদের সাথে তর্ক করছিল, আমাদের রাগ হয়ে যায়, নাদিমকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করে মেরে দিই, এবং তারপর তার গাড়িটা আমরা বিক্রি করে দিই, আর বাদবাকি যা টাকা পয়সা ছিল সেগুলো আমরা ভাগ বটোয়ারা করে নিই। এত সমস্ত প্রমাণ থাকার পরেও পুলিশ বুঝতে পারছিল এইটুকু যথেষ্ট না, কেন কি এরা সবাই ছিল পুলিশের খবরি, এবং এই খবরিরা জানে যে কোর্টে পুলিশকে দেওয়া কোনো ডিটেলস সেগুলো গ্যারান্টেড হয় না। তো সেই ক্ষেত্রে পুলিশ ভাবে যে এই যে সৌমিয়ার কেসটা আছে সেখানে মহারাষ্ট্র অর্গানাইজ ক্রাইম মাকোকা লাগাবো, এবং এই মাকোকা এমন একটা ল ছিল যেখানে পুলিশের সামনে দেওয়া কোনো তথ্য সেটা কোর্টে কিন্তু গ্রাহ্য হবে। তো এই ক্ষেত্রে জিজ্ঞাসার ট্রায়াল চলে, নাদিমের ট্রায়াল চলে, এবং সৌমিয়ার এই 3টি ট্রায়ালই চলে। এরা কিন্তু সবাই জেলেই ছিল। তো এই ক্ষেত্রে 2016 সালে লোয়ার কোর্ট থেকে জিজ্ঞাসার কেসে এদেরকে ফাঁসি দেওয়া হয়, পরবর্তীকালে সেটা আজীবন কারাবাসে চেঞ্জ করে দেওয়া হয়। 2016 সালে নাদিমের কেসেও
এদেরকে জীবন কারাবাস ঘোষণা করা হয়। কিন্তু সৌমিয়ার যে কেসটা ছিল সেখানে মাকোকা লাগানো হয়েছিল। তো এই যে ক্রিমিনাল ছিল তাদের আইনজীবীরা জাস্ট এটাই প্রমাণ করতে চাইছিল যে মাকোকা এদের উপর লাগবে না, এটা কোনো অর্গানাইজ ক্রাইম না। এইভাবে নিয়ার অ্যাবাউট 15 বছর ফাইট চলে। 2023-এ এসে কোর্ট মেনে নেয় যে হ্যাঁ, এই ক্রিমিনালদের উপর মাকোকা লাগানো একদমই ঠিক হয়েছে এবং 2023 সালেই সাজা ঘোষণা হয়, সেটাও আজীবন কারাবাস। এইটা শুনে মিয়ার মা বলে যে আমরা তো আর মেয়েকে পাবো না, আমাদের মেয়ে যেমন চলে গেছে সারা জীবন সেই কষ্টটা যেমন ভুগতে হবে, এই ক্রিমিনাল এদের ফাঁসি হয়নি, ভালো হয়েছে। ফাঁসি হলে একবারেই মরে যেত, আজীবন জেলে থাকবে, সেটাই সুখ দেবে এবং শান্তি দেবে আমার মনটাকে। সেই সময় সৌমিয়ার বাবা আইসিইউতে ছিল এবং এই রায় ঘোষণার জাস্ট কয়েকদিন পর সৌমিয়ার বাবা দেহত্যাগ করে। 2024 সালে এই 4 জন সৌমিয়ার কেসে বেইল পেয়ে যায়, কিন্তু বেইল পেলেও তারা জেল থেকে বেরোতে পারে না। কেন? জিজ্ঞাসা এবং নাদিমের কেসে যে লেভেলের প্রমাণ তাদের এগেনস্টে ছিল, কোর্ট তাদের বাইরে ছাড়তে পারবে না। তো সেই কারণে এই 4 জন লাস্ট 16 বছর ধরে জেলেই আছে এবং আশা করি তারা যেন যতদিন বাঁচবে ততদিন জেলে থাকে। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।